লাগাইয়া তিলকানে নিবে না দারুণ আগুন, নিবে না দারুণ আগুন, জলে দিলে জানে। আগুন লাগাইয়া তিলকানে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কানে। সবাই ভালো থাকবেন। এখন রেজাল্ট আমার কাছে হবে না, আমি তো চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, এখন রেজাল্ট আমার কাছে আসেনি। কিংবা জিন্না সাহেবের অলিখিত সেতুপত্র নয়। ভারতবর্ষ মানে এক ভালোবাসা, আমার তোমার শক্তির, সঙ্গীতের, জীবনের, আকাশের, মাটি। আমাদের প্রাইমারি স্কুলের কুলখা সাহেব। মন্ডল আমরা হারিয়েছি। আমাদের সঙ্গে প্রথম যে তরঙ্গ শুরু করেছিলাম, তার প্রথম যে উদ্বোধনী আবৃত্তি করেছিল কালিদাস মুখার্জি, এরা ওতপ্রোতভাবে আমাদের তরঙ্গের সঙ্গে জড়িত ছিলেন। কেউ কেউ একদম সরাসরি জড়িত ছিলেন, কেউ পাশ থেকে আমাদের উৎসাহ দিয়ে গেছেন। আমরা গত এক বছরে এই নরেন্দ্রনাথ মন্ডল, জিতেন্দ্রনাথ মন্ডল এবং কালিদাস মুখার্জিকে বিতর্কের আসরে মঞ্চে ডেকে না হচ্ছে কোন রকম গৌরচন্দ্রিকা না করি। আমরা আমাদের যে বিতর্কের বিষয়টি রেখেছি সেই বিষয়ের উপরে বক্তারা বক্তব্য রাখবেন, আর বক্তাদের বক্তব্য খণ্ডন করার জন্য বিপক্ষে বক্তা থাকবেন। সব দিকটা নির্ণয় করবেন যারা, তারা বিচারক মণ্ডলী। মঞ্চের সামনে যারা আছেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা প্রতিযোগী আছেন, আমাদের এই প্রতিযোগিতার আসরটি চলবে 60 মিনিটের সময় বক্তব্য হবে। তারা বক্তব্য প্রকাশ করার পর আমরা অনুষ্ঠানটি শুরু করব। মঞ্চে ডেকে নেওয়া হচ্ছে পক্ষে বক্তা যারা আছেন এক এক করে চলে আসবেন। হেমন্ত বাউরি অনুগ্রহ করে মঞ্চে আসুন। হেমন্ত বাউরি মঞ্চে আসুন। হেমন্ত বাউরি। মঞ্চে ডেকে নেওয়া হচ্ছে অমিতা ব্যানার্জি। অমিতা ব্যানার্জি। বিপদ তারণ চৌধুরী। ভক্তিপদ চক্রবর্তী।
চারজন এখানে এসে বসুন, যাতে যেভাবে নাম ঘোষণা করা হলো। এদিকে আজকে সভার বিপক্ষে যারা মতদান করবেন, অঙ্কিতা চ্যাটার্জি মঞ্চে আসুন। প্রমিত চক্রবর্তী, ঐশী মণ্ডল, আসুন এখানটায় বসুন। হ্যাঁ, প্রমিত চক্রবর্তী বসুন। ঐশী মণ্ডল, ও মারাত্মক ভুল। ঐশী কি? এই 150তম বর্ষ স্বামী বিবেকানন্দের প্রতিকৃতির পাশেও আমরা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বিখ্যাত গান অর্থাৎ রাষ্ট্রীয় গীত, সেটাকে সম্বোধন করে আজকের এই অনুষ্ঠানটি আমরা উৎসর্গ করছি। তার আগে একজন প্রবাদ প্রতিম ব্যক্তিত্বকে আমরা পেয়েছি। সকাল থেকে আড়ালে আড্ডালে আছেন। এবার আমরা একটি গান দিয়ে আপনাদের সঙ্গে পরিচয় করাবো। আমি যন্ত্রী বন্ধুর সঙ্গে এই সহযোগিতা চাইছি। খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সেই আগের মতোই আছো? তুমি কি সেই আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো? খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। এখনো কি প্রথম সকাল হলে স্নানটি সেরে পূজার ফুল তুলে, পূজার ছলে আমারই কথা ভাবো, বসে ঠাকুর ঘরে জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। গানের রচয়িতা মুক্তি রায়চৌধুরী, যিনি 2000 গান লিখেছেন। অসংখ্য পত্রিকায় তার কবিতা। তরঙ্গ বিবেকানন্দ সংঘ মঞ্চ, বন্দে মাতরম, এই মঞ্চ থেকে আমাদের প্রথম বক্তা আমরা ডাকছি ডক্টর হেমন্ত বাউরি। মাইক্রোফোনে আপনি চলে যান। হেমন্ত বাউরি তার পরিচয় দিয়েছেন এইরকম ভাবে, ডক্টর হেমন্ত বাউরি। তিনি আয়ুর্বেদিক এমও, বহুলা গ্রাম পঞ্চায়েত। তিনি থাকেন খাসকেন্দা। তার শখ হচ্ছে সমাজ সেবা করা। তার পছন্দ সৎ রাজনীতিবিদদের এবং সৎভাবে যারা বিভিন্ন সোশ্যাল ওয়ার্কার থাকেন তাদের পাশে থাকা। হেমন্ত, মাইক্রোফোন ঠিক আছে? রেডি আছে? তাহলে স্টার্ট করবো আমরা। আমাদের প্রথম ঘন্টা শুরু হচ্ছে। আজকে সভার মাননীয় সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট আমার প্রতিযোগিতার অংশগ্রহণকারী ছবি এবং শ্রোতা মণ্ডলী, আজকের যে বিতর্কের বিষয়, সবার মতে রাজনীতি বিনা পুঁজির শাসালো ব্যবসা নয়, এই বিষয়টির পক্ষে আমি কয়েকটি যুক্তির অবতারণা করতে চাই। প্রথমেই বলি, ডক্টর বি.আর. আম্বেদকরের ভাষায় উনি বলেছিলেন যে পলিটিক্যাল পাওয়ার ইজ দ্য মাস্টার কি টু ওপেন দ্য অল ডোরস। স্বাভাবিকভাবে এই যে মাস্টার কিটার জন্য পুঁজি নিয়োগ হয় এবং সেই পুঁজিটা আসে কোথা থেকে, এগুলো আমাদের জানা দরকার আছে। আপনারা জানেন যে সুইচ ব্যাংকের একজন আধিকারিক বহুদিন আগে আমাদেরকে জানান দিয়েছিলেন যে
ভারতবর্ষে প্রায় 100 লক্ষ কোটি টাকা কালো ধন, যেটা সুইস ব্যাংকে জমা আছে। তারপর সুইস ব্যাংক ছাড়া আরো বিভিন্ন যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে, এশিয়ান ব্যাংক, ইউরোপিয়ান ব্যাংক, হংকং ব্যাংক, আমেরিকান ব্যাংক, এই সমস্ত ব্যাংকগুলোতে প্রায় 30 লক্ষ কোটি টাকা কালো ধন ভারতবর্ষে জমা রয়েছে। দুটো মিলে মোট 130 লক্ষ কোটি টাকা, একটা বিরাট বিপুল পরিমাণের অর্থ কালো ধন হিসাবে ভারতবর্ষের বাইরে চলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই কালো ধনটা তো কোনো হাত পা নেই, তাহলে গেল কি করে? আমাদের দেশে যারা শাসক এবং প্রশাসক আছেন, স্বাধীনতার পর তাদের হাত ধরে এই বিপুল পরিমাণ অর্থ কালো ধন হিসাবে ভারতের বাইরে বিদেশ চলে গেছে। স্বাভাবিকভাবে সেই কালো ধন থেকে যারা উপকৃত হয়েছেন, বিশেষ করে ভারতবর্ষের যারা কর্পোরেট হাউসে রয়েছেন, যারা রাজনীতিবিদ রয়েছেন, যারা বিভিন্ন শাসন এবং প্রশাসন রয়েছেন, তারা ইনডাইরেক্ট ভাবে সেই টাকাটা নিয়ে আবার তারা রাজনীতিতে অংশগ্রহণ করে আবার তাদের শাসন এবং শোষণ করার যে কাজটা, সেই কাজটার অগ্রগতি ঘটিয়েছে। এছাড়াও আপনারা জানেন যে আমাদের সেন্ট্রাল বাজেট এবং স্টেট বাজেটে বহু লক্ষ কোটি কোটি টাকা ব্যবহার হয়। যেমন প্ল্যানিং বাজেট এবং নন প্ল্যানিং বাজেটে সেন্ট্রালে ইয়ারলি আপনার প্রায় 45 লক্ষ কোটি টাকার একটা বাজেট আছে। এবং যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকছেন তারা কিন্তু 5 বছর ধরে সেই টাকাটার মালিক, অর্থাৎ একটা বিপুল পরিমাণ অর্থ তারা আমাদের ভারতবর্ষের স্বার্থে, রাজনীতির তাদের প্রকটস্থ করার স্বার্থে কিভাবে ব্যয় করছে, কিভাবে ব্যয় করছে না, সেটা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন। আজকে স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে গেল, তবুও আজকে আমাদের দেশের কি দুরবস্থা, প্রায় 80 কোটি লোক দারিদ্র সীমারেখার নিচে। অতএব ভারতবর্ষের রাজনীতিতে যারা পরিচালনা করছেন তারা হচ্ছে পুঁজিপতি শ্রেণীর লোক, কর্পোরেট হাউসের লোক, এবং সেই পুঁজিপতি শ্রেণীর মানুষেরা তারা পুঁজিটাকে রাজনীতিতে ব্যবহার করছেন এবং রাজনৈতিক নেতারা শাসন এবং প্রশাসনে নিয়োগ করছেন, তারা আবার সেই পুঁজিটাকে নিয়োগ করে আবার পুনরায় রাজনীতির ক্ষমতায় আসছেন। এভাবে পুঁজিবাদ শাসক শ্রেণী রাজনীতিবিদদের সাহায্য করছে, আবার শাসক শ্রেণী পুঁজিবাদের অগ্রগতি ঘটানোর জন্য, পুঁজিকে আরো বিকশিত করার জন্য তারা আবার সচেষ্ট হচ্ছে। এইভাবে কিন্তু একে অপরকে দেখা দেখির মাধ্যমে, একে অপরকে সাহায্যের মাধ্যমে একদিকে যেমন পুঁজি এগিয়ে যাচ্ছে, অন্যদিকে তেমনি রাজনীতিবিদরা যারা রয়েছে তারাও তাদের প্রকটস্থ করার জন্য তারাও কিন্তু স্বাভাবিকভাবে এগিয়ে যাচ্ছে। এবার চলে আসি আমরা অন্য একটা পয়েন্টে। আপনারা জানেন যে আমাদের দেশে গঙ্গা নদীর ভাঙন, এরকম বহু নদীর ভাঙন হয়, প্রাকৃতিক বিপর্যয়, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের দেশের রাজনীতিবিদরা দেশের সাথে মানুষের সাথে কি বলেন যে গঙ্গা অ্যাকশন প্ল্যান, রিভার অ্যাকশন প্ল্যান, এইসব কাজগুলোর মধ্য দিয়ে তারা কিন্তু আমাদের দেশে হাজার হাজার কোটি টাকার একটা বাজেটকে পাস করে, এবং যখন এই বাজেট কোনো একটা রাজ্যে বা কোনো একটা জায়গায় চলে আসে, তখন সেখানকার যারা রাজনীতিবিদ তারা কিন্তু যে কাজটা 1000 কোটি টাকার কাজ, সেই কাজটা 500 কোটি টাকাতে করিয়ে বাকিটা পকেটস্থ করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেই 500 কোটি টাকা যেটা অতিরিক্ত মুনাফা, সেই মুনাফা যদি ভারতবর্ষের কোনো মাটিতে রাখা হয়, কোনো ব্যাংকে রাখা হয়, তাহলে কিন্তু ভারতবর্ষের মাটির যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলো কিন্তু ধরা পড়ে যাবে। কাজেই সেটা কিন্তু চোরা পথে আবার বিদেশে চলে যাচ্ছে, সেখান থেকে একটা কাটমানি আসছে, সেই কাটমানিটা আবার নির্বাচনের খরচা হচ্ছে, আবার তারা রাজনীতি জিতে আবার ক্ষমতায় চলে আসছেন। এইভাবে কিন্তু আমাদের দেশের রাজনীতিটা চলছে। অতএব স্থায়ীভাবে পরিষ্কার আমরা বুঝতে পারছি যে রাজনীতিটা বিনা পুঁজির শাসন ব্যবসা নয়। বুঝতে হবে যে আমাদের দেশে যে কর্পোরেট হাউস রয়েছে, সেই কর্পোরেট হাউসে বিভিন্ন ধরনের গভর্নমেন্ট লোন দেয় তাদেরকে ব্যবসা বাণিজ্য করার জন্য, এবং তারা ব্যবসা করার সময় লোনটা নেয়, এবং লোনটা নেওয়ার পর কিছুদিন পর লেখে যে আমাদের এই ব্যবসায় ক্ষতি হচ্ছে, তখন আবার গভর্নমেন্ট আবার তখন বলে ঠিক আছে এদেরকে মুকুব করে দেওয়া হোক। ইনডাইরেক্টলি কি হচ্ছে যে পুঁজিটা, গভর্নমেন্টের পুঁজিটা একটা ব্যক্তির স্বার্থে গেল, একটা পুঁজিপতির হাতে গেল, পুঁজিপতি আবার সেটাকে দেখালো যে আমার লস হচ্ছে, এবং লস দেখিয়ে সেটা আবার পকেটস্থ করে আবার রাজনীতিবিদদের হাতে চলে এলো। এইভাবে ঘোরপেচের মাধ্যমে আমাদের দেশে যে সিস্টেমটা চলছে, এই সিস্টেমটার প্রতি আমাদের ধিক্কার জানানো উচিত, এবং যারা রাজনীতি করছেন তারা কিন্তু বিনা পুঁজিতে রাজনীতি হয় না, পরিষ্কার প্রমাণ। কয়লা চুরি থেকে শুরু করে, বালি চুরি থেকে শুরু করে, যেখান থেকে কাটমানি আসছে সব জায়গাতে কিন্তু একই অবস্থা। নিজের ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য, রাজনীতির স্বার্থে
তারা কিন্তু পুঁজিটাকে ব্যবহার করছে। এই কয়েকটি কথা বলে সবাইকে অভিনন্দন জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। গীতা চ্যাটার্জি, কেন্দা হাই স্কুলের ছাত্রী, দ্বাদশ শ্রেণীতে পাঠরত। বিপক্ষে আমি বক্তব্য রাখবো, আপনারা কিন্তু মন দিয়ে শুনবেন। তারই লেখা। আমার গান গাইতে খুব ভালোবাসে, লেখালেখি করতে এবং পড়াশোনা করতে আরো ভীষণ ভালো লাগে। এখন অঙ্কিতা, মাইক্রোফোন ঠিক আছে? ওকে, স্টার্ট। শুরু হচ্ছে এখন অঙ্কিতার বক্তব্য। মাননীয় সভাপতি এবং এখানে উপস্থিত সকল গুরুজনকে আমার প্রণাম জানিয়ে আমি আজকে আমার বক্তব্য শুরু করছি। সবার মতে রাজনীতি বিনা পুঁজিতে শাসন ব্যবসা নয়। এর বিপক্ষে আমি কিছু বক্তব্য রাখছি, কারণ এর সঙ্গে আমি পুরোপুরি সহমত হতে পারছি না। রাজনীতি আসলে কি তা জানতে প্রত্যেক রাজনৈতিক নেতাকেই একবার হলেও দার্শনিক অ্যারিস্টটলের যে রাজনীতি সম্পর্কে ধারণা তা জানতে হবে। তার মতে মানুষ একটি রাজনৈতিক জন্তু। এই রাজনীতি তৈরি হয়েছে আমাদের কারণ মানুষদের সম্পূর্ণভাবে নির্ভরশীল করতে। মানুষ স্বয়ং সম্পূর্ণ নয়, তাকে নির্ভরশীল করতেই গড়ে উঠেছে পরিবার, সমাজ, রাজ্য এবং দেশ। এবং এই পুরো ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে গড়ে উঠেছে এই রাজনীতি। কিন্তু বর্তমানে এই রাজনীতি তার স্রোত হারিয়েছে। সেই স্রোতে সহস্র শৈবাল হয়ে দাঁড়িয়েছে রোজগার, অর্থাৎ ব্যবসা। টাকা রোজগারের মাধ্যম হয়ে উঠেছে এই রাজনীতি। যে ব্যক্তি খেলাধুলা, লেখাপড়া, শারীরিক দিক থেকে অসফল, সে একটা রাজনৈতিক দলের ছাতার তলায় এসে কিছুদিনের মধ্যেই হয়ে উঠছে আমাদের সমাজের কেউ কেটা। এই যে সমস্ত রাজনৈতিক নেতারা রয়েছে, তারা কোনো পুঁজি বিনিয়োগ করছে না এই সমস্ত কিছুতে। না করছে পুঁজি বিনিয়োগ, না রয়েছে কোনো ব্রেক ইভেন পয়েন্ট, শুধু রয়েছে লাভের শ্বাস। এই তৃণমূলের কথা তো আমি বাদই দিলাম। দেশ, রাজ্য, আন্তর্জাতিক স্তরের কথা যদি আমি বলি, সেখানে তো আরো বড় ব্যাপার রয়েছে। আমাদের দেশের রিসার্চ অ্যানালাইসিস উইংস, দ্যাট ইজ র, সেখানকার কর্মচারীদের নির্মমভাবে অত্যাচারিত হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে। এই রাজনৈতিক ব্যবসার কারণেই এটা হয়েছে। এবং আপনারা হয়তো মনে করতে পারবেন যে বিগত কয়েক বছরে আমাদের রাজ্যে যে সমস্ত বিধানসভা ইলেকশনগুলি হয়েছে, সেখানে কিন্তু এই রাজনৈতিক ব্যবসা খুব ভালোভাবেই দেখা গেছে। কারণ সংখ্যাগরিষ্ঠতার জন্যই এখানে ঘোড়া কেনাবেচা হয়েছে। এটা কি তাহলে শাসনের ব্যবসা নয়? এবার যদি আমি বলি বিশ্বস্তরে আরো বড় একটা ব্যবসা চলছে। যদি বলি এর কারণ, তাহলে বেশি দূরে আমাকে যেতে হবে না। সেখানে আমি দেখতে পাবো আমেরিকার লাস্ট ইলেকশনে যখন ট্রাম্প তার ক্ষমতায় এলেন ইলন মাস্কের সহায়তায়, তখন বিটকয়েন ছিল প্রায় $70,000। সেটা আবার 2 মাসে গিয়ে দাঁড়ালো $130,000। ঠিক তার পরবর্তী 2 মাস পরই আবার সেটা গিয়ে দাঁড়ালো $75,000। That means এই রাজনীতি দিয়ে সব জায়গায় পাম্প অ্যান্ড ডাম্প। এই সমস্ত কিছু আমরা কিন্তু স্টক মার্কেটে কিন্তু দেখতে পাই। আমাদের ভারতবর্ষে স্টক মার্কেটে যদি আমি দেখি, তাহলে সেখানে ওপেন মার্কেটে আমাদের অর্থমন্ত্রী এমন কিছু বক্তব্য রেখে যান যেগুলো আমাদের স্টক মার্কেটকে ভীষণভাবে প্রভাবিত করছে। এরপরে যদি আপনারা বলেন যে
রাজনীতি শাসলা ব্যবসা নয়, তবে পুরোপুরি সহমত আমি হতে পারছি না। আমাদের এই রাজনৈতিক নেতারা আমাদের ভারতবর্ষের আরাবলী পর্বতকেও বিক্রি করে ফেলেছে এই রাজনৈতিক ব্যবসা চক্করে। এর ফলে ভোগ করতে হচ্ছে আমাদের আপামর ভারতবাসীকে। আমাদের বিষাক্ত প্রতিবেশী দেশ পরমাণু বোমা তৈরি করতে পারতো কি, যদি না আমাদের এই রাজনৈতিক নেতারাই তাদের হাতে তুলে দিত রয়ের সমস্ত তথ্য। যদি আপনারা বলে থাকেন যে রাজনৈতিক শাসালো ব্যবসা নয়, সেটা হয়তো ভুলই হবে, কারণ ডাইরেক্টলি কিংবা ইনডাইরেক্টলি এখান থেকে বিরাট কিছু অর্জন করা যাচ্ছে। আমি আর বেশি বক্তব্য রাখবো না। সকলকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, এবং আমার পূর্ববর্তী বক্তা যে সমস্ত পয়েন্টগুলোকে দেখিয়ে গেছেন সেইগুলোকে আমার এই যুক্তি দিয়েই আমি খণ্ডন করছি। নমস্কার। এইভাবে আমি একজন শিক্ষিকা, দুটি সন্তান নিয়ে আমার সংসার, বাংলা বিষয়টি আমার প্রিয়, গান শুনতে আবৃত্তি করতে খুব ভালো লাগে। বাড়ি আমার রাঙামাটির দেশে শিউড়ি গ্রামে। এই ধরনের আলোচনায় অংশগ্রহণ করতে ভীষণ ভালোবাসি, তাই এত দূর থেকে আসা। বক্তার বক্তব্য শুরু হচ্ছে এখন। স্টার্ট। মাননীয় সভাপতি মহাশয়, উপস্থিত ভদ্রমণ্ডলী, শ্রদ্ধেয় এবং শ্রদ্ধা বিচারক মণ্ডলী এবং মঞ্চে উপবিষ্ট আমার সপক্ষের ও বিপক্ষের বক্তা, যথাযোগ্য সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে আমি বিতর্কের বিষয়ে পক্ষে কিছু বক্তব্য রাখতে চাই। আমার খুব ভালো লাগছে যে সচেতনভাবে সভা এই বিষয়টিকে নির্বাচন করেছেন। আমি এই বিষয়টির পক্ষে কিছু বক্তব্য রাখতে চাই। পক্ষের বক্তব্য হচ্ছে, রাজনীতি বিনা পুঁজির শাসালো ব্যবসা নয়। প্রথমে কিছু জিনিসকে আমাদের বুঝে নিতে হবে। রাজনীতি বিনা পুঁজি শাসালো ব্যবসা, এই বিষয়গুলি আসলে কি? প্রথমেই বলি, রাজনীতি রাজার নীতি নয়, নীতির রাজা। যেখানে নীতি শ্রেষ্ঠ সেটি রাজনীতি। অর্থাৎ এই নীতি শ্রেষ্ঠ যে বিষয়টি একটি রাষ্ট্রকে তৈরি করে, গোটা বিশ্বকে তৈরি করে, সেটাই রাজনীতি। আর বিনা পুঁজি অর্থাৎ কোনো অর্থ বিনিয়োগ না করে শাসালো অর্থাৎ মূল্যবান ব্যবসা তৈরি করা। আচ্ছা, একটু আপনারাই বলুন তো, যে সত্যিকারের রাজনীতিবিদ যারা, তারা কি বিনা পুঁজি দিয়ে শাসালো ব্যবসা তৈরি করে গণতন্ত্র তৈরি করেছিলেন? আমার পূর্ববর্তী বক্তা বলে গেলেন যে তারা মুনাফা লাভ করছে, বিভিন্ন ব্যবসা করছে এবং প্রচুর পরিমাণে ব্যবসার অংশীদার হচ্ছে। আজকে আমার তার কাছে প্রশ্ন যে এটি কি সত্যিকারের রাজনীতি? আমার বক্তব্য কিন্তু রাজনীতি বিনা পুঁজির শাসালো ব্যবসা নয়। সত্যিকারের রাজনীতির অর্থ ব্যাপক, তা পঞ্চায়েত থেকে শুরু করে একদম বিশ্ব পর্যন্ত তার অধিকার। অ্যারিস্টটল বলেছিলেন, ম্যান ইজ পলিটিক্যাল অ্যানিম্যাল। তাহলে এক্ষেত্রে রাজনীতির গভীরতা কত ব্যাপক সেটা আমরা বুঝে নিতে পারব। রাজনীতির বর্তমান যুগে কিছু স্বার্থপর, কিছু সুবিধাবাদী মানুষ, তারা রাজনীতিকে অপব্যবহার করছেন, আর তার ফলে এই বিনা পুঁজির শাসালো ব্যবসা, এই কথাগুলি আমাদের কানে ঢুকছে। এটি আমাদের খুব দুর্ভাগ্যজনক একটি ব্যাপার। কারণ আমরা যদি পূর্বের দিকে তাকাই, একেবারে প্রথম দিকে যখন কৌটিল্যের রাজনীতি ছিল, সামন্ততন্ত্রবাদ এবং পরবর্তী ক্ষেত্রে গণতন্ত্র, তখনও কিন্তু রাজনীতি তার স্বচ্ছতায় অধিকার করেছিল। মহাত্মা গান্ধী থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু,
দাদাভাই নৌরোজি, বীর সাভারকার, প্রত্যেকের রাজনীতি যদি আমরা দেখি, সেখানে কিন্তু কোনো পুঁজির বিনিয়োগ বা ব্যবসা বাণিজ্য, পয়সার লেনদেন এগুলো ছিল না। কবি সাহিত্যিক বুদ্ধদেব বসু একবার সুকান্ত ভট্টাচার্যকে বলেছিলেন যে আপনি রাজনীতি করতে গিয়ে কবি হয়ে উঠতে পারেননি। সত্যি কথা, তিনি রাজনীতি কেমন করেছিলেন জানেন? লেলিন ভেঙেছে রুশে জনস্রোতে অন্যায়ের বাঁধ, অন্যায়ের মুখোমুখি লেলিন প্রথম প্রতিবাদ। এটাই ছিল তার কাছে রাজনীতি। লেলিন, স্টেলিন, মার্কস এদের আদর্শকে তিনি আদর্শায়িত করেছিলেন রাজনীতির মূল মঞ্চে। সেখানে পয়সা কড়ি, হিসেব নিকেশ কিছুই ছিল না, সেখানে মুনাফা ছিল না, লাভ লোকসানের হিসেব ছিল না। এটাই ছিল তাদের কাছে রাজনীতি। কাজী নজরুল ইসলাম বলেছিলেন, যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খর্গ কৃপান, ভীম রণভূমের নিবে না। সেই দিন হব শান্ত। তিনি লিখে গেছিলেন আজীবন দেশের স্বার্থে। এরাই ছিলেন বড় বড় রাজনীতিবিদ। কিন্তু বর্তমান যুগে কিছু সুবিধাবাদী, হিংস্র, কেন্দ্র থেকে, দেশ থেকে সুবিধাবাদী রাজনীতিবিদ, তারা তাদের নিজেদের স্বার্থকে সিদ্ধি করবার জন্য, ব্যক্তিগত স্বার্থের জন্য সাধারণ মানুষকে কাজে লাগিয়ে তারা সুবিধা ভোগ করছে এবং রাজনীতির অর্থকে বিকৃত অর্থে পরিণত করছে। এগুলো রাজনীতি নয়। রাজনীতি, গণতন্ত্র, প্রশাসন, সংবিধান এগুলোর নির্দিষ্ট একটি রূপরেখা থাকা উচিত। আমরা কখনোই যেতে পারি না। এবং যেগুলো ইলেকটোরাল বন্ড যে কোম্পানিগুলি আমাদেরকে দিচ্ছে, আমার মনে হয় সুপ্রিম কোর্ট যদিও এগুলোকে বারণ করেছেন, তবু এই ইলেকটোরাল বন্ডগুলোকে আমার মনে হয় পুঁজির ক্ষেত্রে বিনিয়োগ করা সব থেকে অনুচিত বলেই আমি মনে করি। আর তবেই রাজনীতি তার নির্দিষ্ট জায়গায় পৌঁছে যেতে পারে। সর্বশেষে কথাই বলবো যে রাজনীতি রাজার নীতি নয়, নীতির রাজা। যেখানে একটি নীতি, যেখানে একটি রাষ্ট্র তার সুনির্দিষ্ট পদ্ধতিতে দেশের সমস্ত জনগণকে সুষ্ঠু সুন্দরভাবে রাখে এবং তাদের মৌলিক অধিকারগুলিকে নিয়ে মাথা উঁচু করে বাঁচতে সাহায্য করে, সেটাই রাজনীতি। সেখানে হিসেবের লেনদেন থাকে না, সেখানে ব্যবসা বাণিজ্য আসতেই পারে না। সুতরাং বিনা পুঁজির লাভজনক ব্যবসা বা শাসালো ব্যবসা, এই কথাগুলি কখনোই রাজনীতিতে আসতে পারে না। রাজনীতি সেটাই যেখানে নীতির রাজাই শ্রেষ্ঠত্ব লাভ করে। অর্থাৎ আমি কখনোই সবার বিপক্ষে যেতে পারবো না, আমি সবার পক্ষে এই বক্তব্য পেশ করলাম। আমি যথাযোগ্য আবার সম্মান প্রদর্শন করে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ভিতরে যে ঘন্টাটি বাজাচ্ছেন ভুল করে তিনি বাজাবেন না। বাড়ি চিচুড়িয়া, গৃহশিক্ষক এবং বেসরকারি সংস্থায় একজন কর্মরত যুবক। তার প্রিয় শখ বই পড়া এবং খবর পড়া এবং নাটক করা তার অন্যতম প্রিয় শখ। এখন বক্তা অমিত চক্রবর্তী, মাফ করবেন প্রমিত চক্রবর্তী, আমাদের সভার পক্ষে বিপক্ষে তার বক্তব্য পরিবেশন হচ্ছে। বিপক্ষে স্টার্ট। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীল, জ্ঞান যেথা মুক্ত, সেথা গৃহের প্রাচীর। নমস্কার। মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, বর্তমান সভার সভাপতি মহাশয়, বিচারক মণ্ডলী এবং সুধী শ্রোতাবৃন্দ, সকলকেই যথাস্থানে সম্মান জানিয়ে আজকের সভার যে বিষয়, অর্থাৎ সভার মতে রাজনীতি বিনা পুঁজির শাসালো ব্যবসা নয়,
এর আমি বিপক্ষে বলতে চাই। আমি মনে করি রাজনীতি বিনা পুঁজির শাসালো ব্যবসা। উদাহরণস্বরূপ কিছু কথা আমি তুলে ধরবো, তার আগে কয়েকটি কথা আমাদের বুঝে নেওয়া দরকার। আমরা যেটা প্রথম থেকেই ভুল বুঝছি সেটা হলো, এই মঞ্চ বলেছে রাজনীতি বিনা পুঁজির শাসালো ব্যবসা নয়। একটা আমার পূর্ববর্তী বক্তা বললেন যে রাজনীতি কি জিনিস, রাজার নীতি নাকি নীতির রাজা, যাই হোক সেটা আপনারাই বিচার করবেন। এবং পরবর্তী যেটা আছে যে বিনা পুঁজির শাসালো ব্যবসা। দেখুন, ব্যবসা অনেক রকমের হয়। আমরা আমাদের এলাকাতেই দেখেছি বিভিন্ন ব্যবসায়ী, মারোয়ারি ব্যবসায়ী, বাঙালি ব্যবসায়ী, অন্যান্য ব্যবসায়ীদের দেখেছি যারা একটা বিপুল পরিমাণ টাকা, পুঁজি, যেটা পুঁজি বলছে, সেই পুঁজিটা লাগায় এবং তার বিপরীতে সে কিছু কিছু ক্ষেত্রে লাভও করে, কিছু কিছু ক্ষেত্রে লসও করে, তার লাভ ক্ষতি দুটোই হয়। এখন সভা বলেছে এটা বিনা পুঁজি, রাজনীতিটা বিনা পুঁজির ব্যবসা। তাহলে বিনা পুঁজির ব্যবসাটা আমাকে বুঝতে হবে যে আমি 1 টাকাও লাগালাম না এবং কয়েক বছরের মধ্যে আমি ভুলে ফেপে কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেলাম। আমরা দেখেছি, আমরা বর্তমান সময়ে এবং পূর্ববর্তী সময়েও দেখেছি যে বীরভূমের কোন একজন জনৈক ব্যক্তি, তাকে তো ছেড়েই দিন, তিনি বিনা পুঁজির ব্যবসাতে তার বডিগার্ড আজ কয়েকশো কোটি টাকার মালিক। অতএব রাজনীতিটা বর্তমান সময়ে বিনা পুঁজিরই ব্যবসা। আমার পূর্ববর্তী বক্তা বললেন যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নিয়ে, পঞ্চায়েত থেকে শুরু করে রাজ্য, কেন্দ্র, এবং তিনি ত্রিভুবন ঘুরে এলেন। সেটা তার আদর্শিক মতামত, বাস্তববাদী এবং ভাববাদী। তিনি ভাববাদীটা নিয়ে একটু বেশি আলোচনা করলেন, বাস্তবটা কম আলোচনা করলেন। ম্যাডামকে বলবো, ম্যাডাম আপনি যদি আপনার এলাকাতেই দেখেন যে ওই যে পঞ্চায়েত চাকরি আপনি বলছেন, সেই পঞ্চায়েতের সদস্য বা সদস্যবৃন্দ যে কোনো ব্যক্তি যার এক সময় খাবার জুটতো না, যার সাইকেলের টায়ারের গেটিস থাকতো, তিনি আজ স্করপিওতে চেপে ঘুরে বেড়ান। অর্থাৎ রাজনীতিটা শাসালো ব্যবসা। কখনো হতে পারে প্রত্যক্ষ ব্যবসা, কখনো হতে পারে পরোক্ষ ব্যবসা। আমাদের স্বাধীনোত্তর যারা রাজনীতিবিদ ছিলেন, যারা রাজনীতি নিয়ে চর্চা করেছিলেন, মতিলাল নেহরুর সময় থেকে যদি আমরা শুরু করি, তিনি ছিলেন একজন উকিল, তার ছিল ওটা ব্যবসা। এবং পরবর্তী ক্ষেত্রে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, তিনিও ছিলেন একজন নামকরা উকিল। অর্থাৎ তিনারও ছিল সেক্ষেত্রে একটা ব্যবসা। ভালো অর্থে বলতে গেলে শাসালো ব্যবসা। শাসালো ব্যবসা অর্থাৎ ফুলে ফেঁপে ওঠা। তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে ভারতবর্ষের স্বাধীনোত্তর পরবর্তী ক্ষেত্রে 2G স্পেকট্রাম, আমরা দেখেছি কয়লা বন্টন, কয়লা ব্লক বন্টনের যে দুর্নীতি, ব্যাপক দুর্নীতি, তার মূল কাণ্ডারি ছিলেন মনমোহন সিং, যিনি ছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং রাজনীতি। অর্থাৎ দুর্নীতিটা হয় রাজনৈতিক ব্যক্তি দ্বারাই এবং রাজনীতি বর্তমান সময়ে শাসালো ব্যবসা। আমি আরো যোগ করতে চাই যে আপনারা তারও পরবর্তী ক্ষেত্রে, বর্তমান সময়ে তিনি প্রায় অসুস্থ হয়ে গেছেন বললে চলে, তিনি আর রাজনীতিতে সরাসরি ভাবে যুক্ত নেই। বিহারের এক সময়ে লালু যাদব, আপনারা দেখেছিলেন লালু যাদবের যে কি কর্মকর্তা, খাদ্য যে খাবার রেশন দুর্নীতি তিনি ব্যাপক হারে করেছিলেন। এই রেশন দুর্নীতির মূল কার্যকর্তা ছিলেন তিনি এবং এটি সুপ্রিম কোর্টে বলা হয়ে গেছে। কিন্তু তিনি ছিলেন রাজনীতি এবং তার যে ব্যবসা ফুলে ফেপে উঠেছে সেটি রাজনীতির দ্বারা। এবং বর্তমান সময়ে যিনি গৃহমন্ত্রী অমিত শাহ, তার ছেলে বিসিসিআই এর প্রেসিডেন্ট, সেক্রেটারি, এবং ওনার যিনি ব্যবসা তা সম্পূর্ণ গড়ে উঠছে রাজনৈতিক মদতে। তাই আমি বলতে চাই, স্বাধীনতার পূর্ববর্তী সময় হোক বা পরবর্তী সময় হোক বা বর্তমান দিনের অবস্থা হোক, রাজনীতিতে ব্যবসা ছিল, আছে। জানি না আগামী দিনে থাকবে কিনা, আগামী দিনে থাকবে কিনা তা আমি বলতে পারি না। কিন্তু এখনো পর্যন্ত ভারতবর্ষের রাজনীতিতে আমরা যা যা উদাহরণ তুলে দেখেছি তার সম্পূর্ণ হলো রাজনৈতিক শাসালো ব্যবসা। তবে শেষ করব এই কথা বলেই, হয়তো আগামী দিনে মানুষের চেতনার উন্নতি হবে
রাজনীতির বাইরে এসে মানুষ কথা বলবেন, সব সময় রাজনৈতিক ব্যক্তিবর্গ তথা প্রশাসনিক আধিকারিকদেরকে নিয়ে ঠিক থাকবে না, সমাজ পরিবর্তন হবে। তাই কবি নজরুল ইসলামের ভাষায় বলি যে তুমি শুয়ে রবে তেতলার পরে আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে। ধন্যবাদ। আমাদের সাউন্ডের সহযোগী বন্ধু একটু অপেক্ষা করুন, ধরি। তিনি তার পরিচয় দিয়েছেন এইভাবে: ডাহুকা গ্রামে আমার বাড়ি, সাহিত্য সংস্কৃতিতে আমি ভীষণ অনুরাগী। আমি ছিলাম কয়লা খনি অঞ্চলের একজন অবসরপ্রাপ্ত খনি শ্রমিক। আমার শখ এই ধরনের বিতর্কে অংশগ্রহণ করা। বক্তার বক্তব্য শুরু করার জন্য আমরা অনুরোধ করছি, ঘন্টা দেওয়া হচ্ছে। মাননীয় সভাপতি, মাননীয় বিচারক মণ্ডলী, তরঙ্গের কর্মকর্তারা এবং মঞ্চে সামনে উপবিষ্ট সাহিত্য ও সংস্কৃতি প্রেমিক মানুষই প্রত্যেককে জানাই যথাযথ স্থানে আমার আন্তরিক প্রীতি, শ্রদ্ধা ও ভালোবাসা, সেই সঙ্গে জানাই আজকে বড়দিনের শুভেচ্ছা। আজকে বিতর্কের বিষয় সভার মতে রাজনীতি বিনা পুঁজির শাসালো ব্যবসা নয়। আমি এই সভার মতের সঙ্গে একমত হয়ে এর পক্ষে কিছু কথা বলতে চাই। এখানে মূল কথা রয়েছে তিনটি: রাজনীতি, পুঁজি এবং ব্যবসা। এইগুলি নিয়ে বিশদ আলোচনা কিন্তু আজকে বিতর্কের বিষয় নয়, তবু আমি সংক্ষেপে এগুলো বলছি। রাজনীতি বলতে বোঝায় এমন একটি প্রক্রিয়া যেখানে সাধারণ মানুষ তাদের সমাজ পরিচালনার জন্য কিছু নিয়মকানুন তৈরি করে, সেগুলিকে রক্ষা করে এবং পরিবর্তন করে, কারণ রাজনীতি একটি গতিশীল প্রক্রিয়া। এরপর আসছে পুঁজি। পুঁজি হলো এমন সম্পদ বা অর্থ বা সম্পত্তি যা ব্যবসা শুরু করতে, ব্যবসা চালিয়ে নিয়ে যেতে এবং ব্যবসাকে বৃদ্ধি করার জন্য প্রয়োজন হয় এবং যা থেকে পরিণামে লাভ বা মুনাফা পাওয়া যায়। এরপর আসছে ব্যবসা। ব্যবসা হলো একটি বৈধ এবং অর্থনৈতিক প্রক্রিয়া যার মাধ্যমে লাভ বা লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে উৎপাদন বা সেবা ও তার বিনিময় জড়িত থাকে। এই ব্যবসা একটি সামাজিক কর্মকাণ্ড, এখানে মানুষের সামাজিক চাহিদা পরিপূরণ হয়। সেই অর্থে কৃষিকার্য, শিক্ষকতা, ওকালতি, আইন ব্যবসা সবই কিন্তু ব্যবসা। ব্যবসার এই সংজ্ঞা অনুযায়ী এবার দেখা যাক যে রাজনীতিকে ব্যবসা বলা কতখানি যুক্তিযুক্ত। আমি এই ব্যবসার সংজ্ঞা অনুযায়ী রাজনীতিকে ব্যবসা বলতে বিশেষ আপত্তি করি না, কিন্তু আমার মূল আপত্তি এখানে সুকৌশলে যিনি এই বিষয়টিকে উপস্থাপনা করেছেন যে রাজনীতি বিনা পুঁজির ব্যবসা নয়। যারা এর বিপক্ষে বলছেন তাদেরকে আমি বলবো যে পুঁজি কথাটা কি তা সর্বাগ্রে ভালো করে বোঝা দরকার। পুঁজি মানেই যে সর্বদা আর্থিক পুঁজি তা নয়, আরও অনেক পুঁজি আছে, প্রকারভেদ আছে, ভৌত পুঁজি এবং সর্বোপরি হলো মানব পুঁজি। যারা এই বর্তমান যুগে রাজনীতিতে বলতেই কিন্তু নির্বাচন এবং প্রতিযোগিতা, এবং নির্বাচনে অংশ নিতে হলে প্রথমে আসে মনোনয়ন, সেখানে একটা জামানত জমা দিতে হয়, তার জন্য পুঁজি দরকার। রাজনৈতিক প্রচার, দেওয়াল লিখন এবং ভোটারদের পক্ষে টানার জন্য কিছু বিলি বন্টনের ব্যবস্থা থাকে, সেখানেও পুঁজি দরকার। তাহলে পুঁজি ছাড়া কিন্তু রাজনীতি সম্ভব নয়। সেটা আগের দিনে ছিল, সেদিন আগের দিনে গ্রামের মোড়ল ইত্যাদি যারা একটা অবস্থা সম্পন্ন হতেন তারা রাজনীতিতে মাথায় গলাতেন, অন্যরা পারতেন না।
আজকেও সেটা হচ্ছে। এবং আমি বলবো এই যে পুঁজির কথাটা আসছে, যে পুঁজি বলতে শুধু আর্থিক পুঁজি নয়, হয়তো উল্লেখ হবে যে গ্রামে গঞ্জে নিম্ন স্তরের যখন নির্বাচন হয়, অনেক এমন মানুষ নির্বাচনে বা রাজনীতিতে অংশগ্রহণ করে যে সে সেরকম কোনো পুঁজিপতি বা তার কোনো পুঁজি অধিকারী নয়, কিন্তু অনুসন্ধান করলে দেখা যাবে যে তার পিছনে পরোক্ষভাবে অন্য কোনো ব্যক্তি, তাছাড়া তার ওই যে মানব পুঁজির কথা বললাম, তার মধ্যে সততা, স্বচ্ছ ভাবমূর্তি বা জনমোহিনী শক্তি, যা তাকে নির্বাচনী বৈতরণী পার করে দিতে পারে সেইগুলি থাকে, সেই জন্য তাকে নির্বাচনে দাঁড় করানো হয়। দেখবেন অনেক দোকানে পোস্টারে বা ক্যালেন্ডারে লেখা থাকে যে সততাই আমাদের মূলধন। এই মূলধন কথাটি হলো পুঁজি কথাটারই প্রতিশব্দ। তাহলে সততা যদি মূলধন হয় তাহলে সততা পুঁজি, তাহলে সেই মানুষটির সততা বা স্বচ্ছ ভাবমূর্তি আছে বলেই সেটা একরকম পুঁজি। অর্থাৎ পুঁজি কিন্তু দরকার। পুঁজি ছাড়া রাজনীতি এই বর্তমান আর্থসামাজিক যুগে সম্ভব নয়। এই পুঁজিটা হতে পারে এই যে আর্থিক পুঁজিটাকে আমরা বলি সাকার পুঁজি, আর এই যে বাকি পুঁজিগুলো বলে মানব পুঁজি, সেগুলো হচ্ছে নিরাকার পুঁজি। যেমন যারা ঈশ্বর বিশ্বাসী তারা ঈশ্বরের সাকার এবং নিরাকার দুটো রূপই বিশ্বাস করেন। তাই আমি বলবো এই যে আজকে বর্তমান যুগে দেখা যাচ্ছে যে বড় বড় পুঁজিপতিরা যেমন খেলোয়াড়, চিত্রতারকা, এদের অনুপ্রবেশ বেশি বেশি করে হচ্ছে, কেননা তারা পুঁজি নিয়োগ করতে পারবেন রাজনীতিতে। সুতরাং আমি সবার মতের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছি যে রাজনীতি বিনা পুঁজির ব্যবসা নয়, রাজনীতি বিনা পুঁজির ব্যবসা নয়। এই বলে আমি আমার সকলকে আরও একবার আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। নমস্কার। সেই পরিচয়ে সে লিখছে, আমি ঐশিকী মণ্ডল, টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুলের ক্লাস 6-এর ছাত্রী। গান আমার প্রিয় শখ। এখন বক্তব্যে ঐশিকী মণ্ডল। ঐশিকী, সময় শুরু হচ্ছে এখন। Good morning to all respected judges, dignitaries, seniors, and my dear cultural persons. I am Oishiki Mondal of class 6 from Techno India Group Public School, Durgapur, and I am here today to say against the motion. রাজনীতি সম্পর্কে আমার কোনো সম্যক জ্ঞান নেই। যখন একটু একটু বুঝতে শিখলাম তখন ভাবতাম রাজনীতির কথা বা রাজনীতির মানে রাজার নীতি। ছোটবেলায় খাবার টেবিলে বসে বাবা আমাকে অন্যদিকে মনোনিবেশ করিয়ে যখন টিভিতে কার্টুন নেটওয়ার্ক থেকে এবিপি আনন্দতে করে দিতেন, তখন মা বলে উঠত, দেখলি তো বাবা পলিটিক্স করে উঠল। এখান থেকেই আমার রাজনীতির ধারণার হাতে খড়ি। আমার রাজনীতির জ্ঞান পুরোপুরি আমার অভিভাবক এবং খবরের কাগজের উপর নির্ভর। আমি পুঁজি বলতে টাকা পয়সা মনে করি না, আমি পুঁজি বলতে মনে করি ব্যক্তিত্ব। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও নেতাজি সুভাষচন্দ্র বোস কোনো আর্থিক দুর্নীতি না করে সেবা ও অসাধারণ চেতনা নিয়ে হয়ে উঠেছেন সবার নয়নের মণি। অসাধারণ ধারণা ও সেবাকে পুঁজি করে ডক্টর বিধানচন্দ্র রায় হয়ে উঠেছেন আমাদের পশ্চিমবঙ্গের উপকার। এক্ষেত্রেও তার গায়ে কোনো দাগ লাগতে দেননি তিনি। সাধারণ জীবন ধারণ ও সেবাকে পুঁজি করে আমরা সর্দার বল্লভভাই প্যাটেলকে পেয়েছি, যিনি এখন আয়রন ম্যান নামে পরিচিত। এখন টিভি বা মোবাইল খুললেই শোনা যাচ্ছে বালি চোর, কয়লা চোর, চাকরি চোর, কিন্তু এগুলো শুনতে একদম ভালো লাগে না। তো আমি মনে করি যে রাজনীতি বিনা পুঁজির ব্যবসা। আমি মনে করি যে রাজনীতি বিনা পুঁজির ব্যবসা হোক, যেখানে রাজনেতারা নিজেদের মেধা, বোধ বুদ্ধি এবং অভিজ্ঞতাকে দিয়ে টাকার মান বৃদ্ধি করে
ভারতকে সর্বশ্রেষ্ঠ আসনে গ্রহণ করুন। ধন্যবাদ। আপনি ঠিকঠাক করে মাপযোগ করে স্টার্ট করে তারপরে আমার ইঙ্গিত দিয়ে শুরু করবেন। হ্যাঁ, আমি বলি, তারপর আপনি বলবেন। তিনি তার পরিচয়টুকু দিয়েছেন আমাদের কাছে। আমি ভক্তিপদ চক্রবর্তী, বহুদিন যাবৎ রাজনীতি করছি, 2 বার পঞ্চায়েতে জিতেছি, 1 বার গ্রামবার জেলা পরিষদে জিতেছি। এখনো আমি আজীবন আমৃত্যু রাজনীতি করতে চাই। বক্তা আজকে এখন ভক্তিপদ চক্রবর্তী। আপনার সময় শুরু হচ্ছে এখন। আজকে সভার সভাপতি, বিচারক মণ্ডলী এবং আজকের যে মূল উপাদান যারা পার্টিসিপেট করেছেন, তাদের গার্জেন এবং যারা শ্রোতা আছেন, আপনারা না থাকলে এই মঞ্চ হতো না, এই অনুষ্ঠানটাও হতো না। তাই আপনারাই হচ্ছেন আজকের প্রধান উপাদান। তার জন্য সকলকে ধন্যবাদ যারা পার্টিসিপেট করেছে। রাজনীতি ব্যবসা করার জন্য নয় বা কোনো মূলধন নয়, কারণ তাই যদি হতো, গান্ধীজি তো ব্যারিস্টার ছিলেন, তো ব্যারিস্টারই করতে পারতেন। রাজনীতি 2 রকমভাবে ব্যবহার করা যায়। আগেকার যারা রাজনীতি করতেন তারা বুঝেছিলেন যে অর্থ অনর্থের মূল। আপনারাও এখন দেখছেন যে অর্থ অনর্থের মূল। রাজনীতি করে, রাজনীতির গাড়িতে চেপে যে অর্থটা রোজগার করেছে তাকে শেষকালে জেল খাটতে হলো। আবার রাজনীতি করে আমার আগের বক্তা, বিপক্ষের বক্তা বলেছেন মনমোহন সিং এর কথা। মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, দেশকে কয়লা শিল্পকে বাঁচাবার জন্য উনি কয়েকটা কয়লা ব্লক আউটসোর্সিং করেছিলেন। বিরোধী পক্ষ মনমোহন সিংকে কয়লা চোর বলেছে। আমার বিপক্ষের বক্তা আজকে ওই ধরনেরই কথা বললেন যে কয়লা চোর। যাই হোক, মেনে নিতে পারছি না। তারাই ছিল রাজনীতিবিদ যারা দেশকে রক্ষা করার জন্য রাজনীতি করেছে। মনমোহন সিং তারও উদাহরণ। যাই হোক, আমরা বর্তমানেও দেখছি যে রাজনীতি যারা পয়সা রোজগার করছে তারা হয়তো সাময়িক 5 বছরের জন্য পয়সা রোজগার করবে, কিন্তু বড় একটা কলঙ্ক নিয়ে যাবে। কীর্তি যশ সজীবতি যদি হয়, তাহলে রাজনীতির মধ্যেও তারই হয়েছে। যাদের কীর্তি এখনো দেখছেন তারাও তো রাজনীতি করেছে। নেতাজি সুভাষচন্দ্র বোস রাজনীতি করেছেন, এবং আরও বল্লভভাই পাটেল রাজনীতি করেছেন, এবং বি.আর. আম্বেদকর রাজনীতি করেছেন। তাদের তো কীর্তি এখনো আপনারা চর্চা করছেন, তাদের মূর্তিতে মালা দিচ্ছেন। গান্ধী আজ জাতির জনক হয়েছে এই রাজনীতি করে। তাই সকলকে বলবো, রাজনীতি করে পয়সা উপার্জন করার জন্য নয়, রাজনীতি জনসেবার জন্য। আমাদের সামনে একজন ছিলেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তার নাম কেন গ্রামে গ্রামে হচ্ছে আজকে? ইনিও তো রাজনীতি করেছেন। সেই রাজনীতি উনি কীর্তি যে সজীবতি সেটাই করে গেছেন। আজ চন্দ্রশেখর ব্যানার্জির নাম হয় কি কারণে? তিনিও তো রাজনীতি করেছেন এবং সমাজসেবা করে গেছেন, প্রচুর লোকের চাকরি দিয়ে গেছেন। তাই রাজনীতি সেইভাবেই করুন যে রাজনীতিতে আপনার কীর্তি যে সজীবতি, আপনার কীর্তি থেকে যাবে, সেই রাজনীতিই করুন, জনসেবাই করুন। এই কয়েকটি কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই বিতর্ক সভা আমি আমার কথা এখানেই শেষ করছি। পক্ষের বক্তা ডক্টর হেমন্ত বাউরি, আপনার সময় শুরু হচ্ছে এখন। মাননীয় সভাপতি এবং শ্রোতা মণ্ডলী, আমার বিপক্ষের বক্তারা যে কথাগুলি বললেন সেগুলো কিছুটা আঞ্চলিক বিষয়টার উপর কেন্দ্র করে বললেন। বীরভূমের কোন নেতা বিনা পুঁজিতে পুঁজি করে নিয়েছে আর ওই KPCCর মেম্বার হলো, এটা গোটা ভারতবর্ষের মানুষের কথা নয়। গোটা ভারতবর্ষকে যদি বুঝতে হয়
যদি জানতে হয় তাহলে একটা জিনিস বুঝতে হবে যে গোটা ভারতবর্ষটাকে যারা চালাচ্ছে তারা এনডিএ নয়, তারা ইউপিএ নয়, তারা হচ্ছে পুঁজিপতি শ্রেণী। এই পুঁজিপতি শ্রেণী কর্পোরেট হাউস তারা একটা বিরাট অঙ্কের টাকা দিয়ে রাজনীতি তৈরি করছে, রাজনীতির নেতাদেরকে তৈরি করছে, তাদেরকে ব্যবহার করছে এবং প্রয়োজনে তাদেরকে শেষ করে দিচ্ছে। এখন প্রশ্ন হলো, আমার দেখা একটা ঘটনা আপনাদেরকে জানাই। একটা খুব গরিব ঘরের ছেলে, তার মা মুড়ি ভাজত, সে একবার প্রধান হয়ে গেল। একটা শিক্ষিত বেকার ছেলে প্রধান হয়ে গেছে, তার কিন্তু অর্থ উপার্জনের একটা বিরাট শখ ছিল, বিরাট ইচ্ছা ছিল। পরবর্তী ফেজে কোথায় কি খাস জমি আছে, কোথায় জমিটা ব্যবহার হয় না, সেই সমস্ত খাস জমিগুলোতে সে ইট ভাটা করে আজকে কোটি কোটি টাকার মালিক। তাহলে কি আমি বলবো না যে রাজনীতিতে বিনা পুঁজিতে হয় না? স্যার কি বিরাট নেতা, তাহলে সে তো পুঁজিটা ব্যবহার করেছে। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। আজকে কর্পোরেট হাউস আজকে আম্বানি আদানিদের কাছ থেকে মোটা মোটা টাকা নিয়ে তারা সরকারটাকে বাঁচাচ্ছে। সরকারটাকে বাঁচানোর পর তাদের সঙ্গে একটা গোপন চুক্তি হচ্ছে যে ঠিক আছে, আমি তোমাকে বিশাখাপত্তনমের ওয়েল সিস্টেমটাকে হাতে করে দেবো, তোমাদের আমি বিভিন্ন ধরনের পর্বত আছে, আরাবল্লী পর্বত, ওই পর্বতটাকে দিয়ে দেবো, ওর ভিতরে যে খনিজ সম্পদ আছে সেই খনিজ সম্পদের জন্য কোটি কোটি টাকা ব্যবহার করবে, আবার সেই কোটি কোটি টাকা সেখান থেকে নিয়ে আবার আমাদেরকে দেবে, আমরা আবার। ধন্যবাদ। একটু কষ্ট করে এক মা যখন আসে মঞ্চে, এখানে এখানে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমার বোনেরা একটু এইদিকে দুদিকে একদম ওইখানটা একজন, এখানে একজন, একদম শেষটা একটু এখানে দিদি ভাই, আর একটু এখানে, হ্যাঁ খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সেই আগের মতোই আছো, তুমি কি সেই আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো। খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের। আসুন সবাই মিলে সামনে আসুন, আমাদের উর্মিগুলো সামনে দেখা, উর্মিগুলো সামনে দেখা। এখনো কি প্রথম সকাল হলে স্নানটি সেরে পূজার ফুল আস্তে আস্তে নামি, তাহলে আমরা খুব জানতে ইচ্ছা করে। এই সেই ষষ্ঠী মান্নাবাবু যার গান গেয়ে এত বড় মানুষ যাকে ফোন করেছে দিনের পর দিন, আমরা গর্ববোধ করি। এমন মানুষ আমাদের তরঙ্গের দরবারে এসেছেন। তরঙ্গের সকল বাহিনীর পক্ষ থেকে, কেন্দা গ্রামবাসী, আপামর মানুষের পক্ষ থেকে আপনাকে শত কোটি নমস্কার। আমি দীর্ঘায়ু হন, 88 বছর বয়সেও তিনি এসেছেন। সকাল 7টায় তিনি দাঁড়িয়েছিলেন। আমার বন্ধু রূপশ্রীর সহযোগিতায় তিনি এসেছেন এবং আমি তাকে দিন রাত ফোন করে তাকে আনতে পেরেছি আপনাদের জন্য। আস্তে আস্তে তাহলে এগোই আমরা, গানটাও থাকুক। চলুন আমরা যাই, একটু হাতের তালি হোক আমাদের বক্তব্যের জন্য। শুধু এই গানটাই যে হয়েছে তা নয়, অনেকগুলো গান মান্নাবাবু কিন্তু গেয়েছেন। তার গাওয়া সেই গানগুলো কি কি সেগুলো দিদি একটু বলে দেবেন। কটা গান মান্নাবাবু গেয়েছেন, যে গানগুলো শুনেছেন। আমি একটু পরে যাচ্ছি। এখনো কি রাত নিঝুম হলে শরৎ কাহিনী। সব তোমারই জন্য গানটা শুনেছেন তো? সব তোমারই জন্য
সেই গানটাও দিদির রচনা, সেটা খুঁজে বের করো একদম। এবং তার কাকা কৃষ্ণচন্দ্রের জন্ম শতবর্ষে তিনি এই গানটি লিখেছিলেন। দিদি তাহলে আস্তে আস্তে গিয়ে আমাদের রেজাল্টটা করে দিতে হবে। ধন্যবাদ আপনাদের। বোনেরা নিয়ে যাও, আমরা ফিরে যাব, একটু অসুবিধা হবে আপনাদের, মাইক্রোফোনটা ঠিক করে দাও। হ্যাঁ, এই তরঙ্গ থেকে সমস্ত ঘোষিকাদের পক্ষ থেকে আমাদের ইন্টারন্যাশনাল ফটোগ্রাফার যিনি নিজের আগ্রহে এসেছেন, আমাদের কোন একজন ভাই ওকে ওই মোড়ে ছেড়ে দেওয়া শোনালে বাস না পেলে আপনাদের কিন্তু রানীগঞ্জ পর্যন্ত পৌঁছাতে হবে। যে কেউ একজন পাঠাবো একটু এই, আচ্ছা ঠিক আছে আপনি থাকুন, জাজের গাড়িতে চাপিয়ে দেবেন। রূপসী গাড়িতে আগে চাপানো যাবে? আপনার ফাঁকা আছে? রানীগঞ্জ মোড়ে নামিয়ে দিলে হবে। থাকুন থাকুন। অনুষ্ঠান তরঙ্গের সমস্ত নিঃস্বার্থ ব্যক্তি যারা প্রাণপণ পরিশ্রম করে এটাকে দাঁড় করিয়েছেন, সঙ্গে প্রণব, তার সহযোগীরা, তার বন্ধু বান্ধব, এখানকার কলাকুশলীরা, এখানকার গ্রামের ব্যক্তিবর্গ, প্রত্যেকের সহযোগিতা, অক্লান্ত পরিশ্রম, ভালোবাসা ইত্যাদি নিয়ে আজকের এই সারা দিনের অনুষ্ঠান অসাধারণ সুন্দর হয়েছে। এর জন্য প্রত্যেকের অভিবাদন প্রাপ্য। আমার ব্যক্তিগত শুভেচ্ছা, প্রীতি, অভিবাদন আমি সবাইকে জানাচ্ছি। আর প্রণবের একান্ত আগ্রহে আমি এসেছি। আমি হয়তো আসতাম না, কিন্তু প্রণব চেয়েছিল আমি আসি, সেই জন্য আমি এসেছি। আমার সারাটা দিন খুব ভালো লাগলো, ভালো কাটলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার অনেক আশীর্বাদ রইল। এই বাংলা সংস্কৃতিকে আমরা কতটা ধরে রাখতে পারবো, যেমন তরঙ্গ এগিয়ে নিয়ে যাচ্ছে, সেইভাবে জায়গায় জায়গায় যদি গড়ে ওঠে তাহলে বাংলা সংস্কৃতি এগিয়ে যাবে। কিন্তু বাংলা সংস্কৃতি ধীরে ধীরে যেন বাঙালিরাই তার থেকে সরে দাঁড়িয়েছে। আজকে আমরা ঘরে ঘরে নিশ্চয়ই ইংরেজির দরকার আছে, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। বিজ্ঞানের ক্ষেত্রে অনেক উচ্চতে যাওয়ার জন্যে সে ভাষার প্রয়োজন আছে, কিন্তু নিজের মাতৃভাষাকে বাদ দিয়ে নয়। মাতৃভাষায় বাদ দিয়ে, মাতৃভাষা ছাড়া অন্তরের ওই কাব্যিক সুষমার জন্ম দেওয়া যায় না, যেটা তার মাতৃভাষা পারে। যার যেটা মাতৃভাষা কাব্যিক সুষমা আনতে পারে, মনের মধ্যে তার জন্ম হবে যদি সে নিজের ভাষাতে দক্ষতা অর্জন করতে পারে। তাই বাংলা ভাষা ছাড়বেন না, ইংরাজি নিশ্চয়ই পড়ুন, কিন্তু বাংলা ভাষা থাক। সত্যেন্দ্রনাথ দত্ত একজন বড় বিজ্ঞানী ছিলেন, জেসি বোস ছিলেন, তারা বাংলা স্কুলে পড়েই একজন বড় বিজ্ঞানী হয়েছিলেন। অতএব বাংলাকে পড়ুন, ছেলে মেয়েদের পড়ান। রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেল, এদের কথাগুলো অন্তরে না ঢুকলে সে কাব্যিক সুষমা আসবে না। নমস্কার।